হসপিটালে নেয়ার পথে গাড়িতেই জ্ঞান হারান মরিয়ম রহমান। নিবিড় দ্রুত গাড়ি ড্রাইভ করে হসপিটালে নিয়ে যান। ইমার্জেন্সিতে ভর্তি করা হয় মরিয়ম রহমানকে। তাওহিদ জামান করিডোরে পায়চারি করছেন। নিবিড় রিসিপশনের ফর্মালিটিস শেষ করে তাওহিদ জামানের কাছে এগিয়ে এসে বলল, আঙ্কেল, আরাবকে জানাবো? এত রাতে? ছেলেটা তো মাত্রই গিয়ে পৌঁছাল। হয়তো এখন ঘুমাচ্ছে। বিরক্ত করার দরকার নেই। কাল দিনে না হয় খবর জানানো যাবে। আফসিনকে জানাই? নিবিড়, ওদের সবাইকে এখনই টেনশনে ফেলার দরকার নেই। কয়েকটা ঘণ্টা যাক, সকালটা হোক, তোমার আন্টি সুস্থ হয়ে গেলে তো বাড়িতেই নিয়ে যাব। শুধু শুধু আরাব আর আফসিনকে এখনই টেনশনে ফেলো না। ঠিক আছে আঙ্কেল। ফজরের আয়ান দিচ্ছে। মরিয়ম রহমানের গান এখনও ফেরেনি। শ্বাসপ্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়েছে। ওনাদের পরিচিত এক ডক্টরের অবজারভেশনে আছে এখন মরিয়ম রহমান। ওনার সমস্যাগুলোর কথা শুনে ডক্টরের চেহারায় চিন্তার ছাপ। রিপোর্টগুলো দ্রুত আনার ব্যবস্থা করা হয়েছে। তাওহিদ জামান জায়নামাজে বসে ফজরের নামাজ পড়ে নিলেন। উনিও বেশ চিন্তিত মরিয়ম রহমানকে নিয়ে। হুট করে এরকম কিভাবে হয়ে গেল বুঝতে পারছেন না উনি। উনি মরিয়ম রহমানের উপর বেশ রেগে আছেন। এর আগে কেন ওনাকে জানায়নি? দিনের পর দিন নিজের ভেতরে অসুখ পুষে রেখে এখন এই অবস্থা। সকাল ৮টা নাগাদ রিপোর্ট এসেছে। রিপোর্ট নিয়ে ডক্টরের কেবিনে মুখোমুখি বসে আছে তাওহিদ জামান আর ডক্টর সেলিম খান। সেলিম খান চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছেন রিপোর্টগুলোর দিকে। তাওহিদ জামান ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ডক্টর? সেলিম খান চিন্তিত ভঙ্গিতেই জবাব দিলেন, ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। আপনারা অনেক দেরি করে ফেলেছেন মিস্টার তাওহিদ জামান। ওনাকে আইসিইউতে নেয়ার ব্যবস্থা করছি। কতটুকু কি করতে পারব জানি না, তবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। সেলিম খানের কথা শুনে তাওহিদ জামানের চেহারায় আধার নেমে এল। তিনি বললেন, প্লিজ ডক্টর, আমার ওয়াইফকে যে করেই হোক বাঁচান। যত ধরনের ট্রিটমেন্ট আছে করুন, যত টাকা লাগে দিব। তবুও আমার ওয়াইফকে বাঁচান। দেখুন, ওনাকে বাঁচাতে পারব কিনা সেই গ্যারান্টি দিতে পারছি না, তবে আমরা চেষ্টা করব অবশ্যই। ভোর হতেই আফসিনদের খবর দিয়েছে নিবিড়। সকাল 10টা নাগাদ আফসিন, পূর্ব, সমৃদ্ধি ওরা এসে পৌঁছে হসপিটালে। ফাতেমা রহমানকে ইনশাদ রহমান আসতে দেননি। তিনি কঠোর গলায় ফাতেমা রহমানকে বলে দিয়েছে, যে যেখানেই যাক না কেন তুমি বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবে না গি। ফাতেমা রহমান বাধ্য হয়ে না পারতে বাড়িতে রয়ে গেছেন। আফসিন হসপিটালে ঢুকেই নিবিড়কে করিডোরে দেখতে পায়। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, নিবিড়, আম্মি এখন কেমন আছে? আন্টিকে আইসিইউতে দেয়া হয়েছে। আইসিইউ? হুম। আফসিন, পূর্ব, সমৃদ্ধি ছুটে গেল আইসিইউর দিকে। তাওহিদ জামান ডক্টরের সাথে আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে কথা বলছেন। আফসিন দৌড়ে এসে তাওহিদ জামানকে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করতে লাগল, বাবা, আম্মির কি হয়েছে? সিরিয়াস কিছু? আইসিইউতে কেন? তাওহিদ জামান মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। উনার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। উনি কিভাবে আফসিনকে সত্যিটা বলবেন? মেয়েটা তো মায়ের এই অবস্থার কথা শুনে ঠিক থাকতে পারবে না। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, ব্লাড ক্যান্সার হয়েছে তোর আম্মির। তাওহিদ জামানের কথাটা কানে পৌঁছাতেই আফসিন এর মাথায় আকাশ ভেঙে পড়ল। তাওহিদ জামানকে ছেড়ে দুপা পিছিয়ে গেল সে। মাথা কেমন ঝিমঝিম করছে ওর। পাশেই ডক্টর সেলিম খানকে দেখেই ওনার সামনে গিয়ে বলল, ডক্টর, বাবা কি বলছে এসব? হুম, তোমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছে। আফসিন অস্থির কণ্ঠে জিজ্ঞেস করতে লাগল, আম্মি ঠিক হয়ে যাবে তো ডক্টর? সেলিম খানের বলতে খারাপ লাগছে। তবুও তিনি বলেন, মিথ্যা আশ্বাস দিব না আমি। মিসেস জামান ক্যান্সারের লাস্ট স্টেজে। ওনার ট্রিটমেন্টে অনেক লেট হয়ে গেছে। প্রথম থেকে যদি ঠিকমতো ট্রিটমেন্ট করত তাহলে সুস্থ হলেও হতে পারত। বাট উই ট্রাইং টু আওয়ার বেস্ট। বাকিটা আল্লাহ ভরসা। বলে উনি চলে গেলেন। সমৃদ্ধি ছুটে গিয়ে আইসিইউর সামনে দাঁড়াল। ওর ফুপিম্মিকে যে এরকম অবস্থায় দেখতে হবে কখনো ভাবেনি। সমৃদ্ধির খুব কষ্ট হচ্ছে। এই কয়দিনের পরিচয়ে মানুষটা সবসময় তাকে নিজের মেয়ের মতো দেখেছে। আর এই মানুষটাকে এখন এই অবস্থায় দেখতে ভীষণ কষ্ট হচ্ছে সমৃদ্ধির। নিবিড়কে এদিকে আসতে দেখে সমৃদ্ধি নিজের চোখের পানি মুছে ছুটে গিয়ে বলল,
নিবিড় ভাইজা ওনাকে খবর দিয়েছেন? আরাবকে? হুম। এইমাত্রই আরাব আর ফাতেমা আন্টিকে জানালাম। আফসিন আইসিইউর সামনে চেয়ারে বসে তাকিয়ে আছে আইসিইউর দরজার দিকে। পাশে পূর্ব বসে আছে। সেলিম খানের মুখ থেকে কথাগুলো শোনার পর থেকে একদম চুপ হয়ে গেছে আফসিন। চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে। পূর্ব ওকে এটা সেটা বলে সান্ত্বনা দিচ্ছে। ফাতেমা রহমান খবরটা শোনার পর ছুটে যান ইনশাদ রহমানের কাছে। পাশে বসে বলতে শুরু করেন, কেমন পাষাণ ভাই তুমি? এত বছরেও বোনকে ক্ষমা করতে পারোনি। মরিয়ম আপার ব্লাড ক্যান্সার, উনি আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে হসপিটালে, আর তুমি ভাই হয়ে বোনকে এখনও ক্ষমা করতে পারছ না। তোমাকে আমার স্বামী বলতেও আজ ঘৃণা লাগছে। ইনশাদ রহমান খবরের কাগজ পড়ছিলেন। বোন মৃত্যুর সঙ্গে লড়াই করছে শুনে হাত থেকে খবরের কাগজ পড়ে যায়। চোখ থেকে নিজের অজান্তেই আজ অশ্রু ঝরছে বোনের জন্য। এতদিন বোন বোন জামাইকে মেনে না নিতে পারলেও বোনের জন্য মনের টান তো আর কমে যায়নি। যতই এতদিন রেগে থাকুক না কেন, বোনের প্রতি ভালোবাসা একটুও কমেনি। বোন মৃত্যুর সঙ্গে লড়াই করছে শুনে মনে হচ্ছে কেউ ওনার বুকটা তীর ছুঁড়ে ঝাঁঝরা করে দিয়েছে। ইনশাদ রহমান উঠে দাঁড়িয়ে বললেন, কিছু হবে না মরিয়মের। আমার বোনকে আমি বাঁচাবই। আমি ঢাকা যাব এখনই, বলে উনি চলে যান রুমের বাইরে। ইনশাদ রহমানের কথা শুনে অবাক হয়ে গেলেও খুশি হন ফাতেমা রহমান। অবশেষে ভাইবোনের মান অভিমানের পালা মিটতে চলেছে। ইনশাদ রহমান রেডি হয়ে এলে ওনারাও বেরিয়ে পড়েন। সন্ধ্যা ৬টা। প্লেনে বসে দুশ্চিন্তায় অস্থির হয়ে আছে আরাব। নিবিড় যখন কল দিয়েছিল তখন মাত্রই প্র্যাকটিসে জয়েন করেছিল আরাব। নিবিড়ের মুখ থেকে মরিয়ম রহমানের ব্লাড ক্যান্সারের খবর পেয়ে দ্রুত টিম ম্যানেজমেন্টের থেকে পারমিশন নিয়ে বিডিতে ব্যাক করার সিদ্ধান্ত নেয়া আরাব গুজরাট টাইটান্স কি টিম এর পক্ষ থেকেই ওকে ইমার্জেন্সি ফ্লাইট এর ব্যবস্থা করে দেয়া হয়। বারবার ফোনের সময় দেখছে আরাব। প্লেনে উঠেছে ১ ঘণ্টা হয়েছে। আরাবের অস্থিরতা বেড়েই চলেছে। প্লেনে থাকার কারণে ফোন দিয়ে কোনো খবরও নিতে পারছে না। ঢাকা পৌঁছাতে আরও প্রায় ২ ঘণ্টা সময় লাগবে। আরাবের কিছুতেই বিশ্বাস হচ্ছে না ওর আম্মির ব্লাড ক্যান্সার হয়েছে। কি করে কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছে না। আরও ২ ঘণ্টা পর ঢাকায় এসে পৌঁছায় আরাব। যত দ্রুত সম্ভব এয়ারপোর্ট থেকে বের হয়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়া। ৮ ঘণ্টার মাথায় হসপিটালে এসে পৌঁছায়। হসপিটালে আসতেই আইসিইউর কাছাকাছি ওদের পরিবারের সবাইকে দেখতে পায়। ইনশাদ রহমানরাও সবাই আছে। ওনারা কিছুক্ষণ আগে এসেছেন। আইসিইউর সামনে দাঁড়িয়ে আছে সমৃদ্ধি। সাদা রঙের নরমাল এক্সের থ্রিপিস পরা। চেহারায় বিষণ্ণতার ছাপ স্পষ্ট। কাদার কারণে চোখমুখ ফুলে আছে। ভীষণ খারাপ লাগছে তার। আরাব গিয়ে আইসিইউর দরজার সামনে দাঁড়ায়। ওর আম্মিকে দেখে চোখের কোণে জল চলে আসে ওর। মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন লাগানো। এই তো কাল সন্ধ্যায়ও ওর আম্মি কত সুস্থ ছিল, অথচ আজ একদিনের ব্যবধানে ওর হাসি খুশি সুস্থ আম্মিটা মৃত্যুর সাথে লড়ছে। আসলে এ পৃথিবীতে কখন কি ঘটে যায় আল্লাহ ছাড়া কেউই বলতে পারে না। পূর্ব এসে আরাবের পাশে দাঁড়ায়। কাঁধে হাত রেখে বলে, চিন্তা করো না আরাব। দেখো উনি একদম ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো। আফসিন কোথায়? পূর্ব ইশারায় আফসিনকে দেখায়। এখনও এক নজরে তাকিয়ে আছে আইসিইউর দিকে। আরাব আফসিন এর পাশে গিয়ে বসে। চোখের পানি শুকিয়ে গালে ছাপ পড়ে আছে এখনও। আরাব আফসিনকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, তুই কেঁদেছিস আফসিন? আম্মির কিছু হবে না দেখিস। আমি এসে গেছি তো, আম্মির কিছু হতে দিব না। বলে উঠে দাঁড়ায় আরাব। তাওহিদ জামানকে বলে, বাবা ডক্টরের কাছে চলো, কথা আছে আমার। ডক্টর সেলিম খানের কেবিনে বসে আছে আরাব এবং তাওহিদ জামান। আরাব অস্থির কণ্ঠে বলে উঠল, ডক্টর, আমি চাচ্ছি আম্মিকে দেশের বাইরে নিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য। আমার আম্মিকে আমি এভাবে আর দেখতে পারছি না। যে করেই হোক আম্মিকে বাঁচাতে হবে। মিস্টার আরাব, আপনি শান্ত হন। এতটা অস্থির হবেন না। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি ওনার জন্য। ওনার ট্রিটমেন্টের আরও আগে থেকেই প্রয়োজন ছিল। দেরি করে ফেলেছেন আপনারা। তাওহিদ জামান বললেন, আমরা তো এতদিন জানতামও না যে ওর শরীর খারাপ। এতদিন আমার ওয়াইফ কিছুই বলেনি আমাদের। যেদিন জানতে পারি সেদিন থেকেই ওকে ডক্টর দেখাচ্ছি। ওনার আগেই আপনাদের জানানো উচিত ছিল।
বাই দ্য ওয়ে মিস্টার আরাব, আপনি বাইরে নিয়ে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করতে পারেন। বাকিটা আল্লাহ ভরসা। তাওহিদ জামান, আরাব, সেলিম খান তিনজনেই বেরিয়ে এলেন। সবাইকে আইসিইউর সামনে থেকে ভিড় কমাতে বলে ডক্টর সেলিম খান ভেতরে ঢুকলেন। প্রায় 1:05 মিনিট পর উনি বেরিয়ে এলেন। তাওহিদ জামানের সামনে দাঁড়িয়ে বললেন, আপনার ওয়াইফের জ্ঞান ফিরেছে। উনি আপনাদের সাথে কথা বলতে চাইছে। আপনারা গিয়ে ভিতরে কথা বলে আসতে পারেন। তবে সবাই একসাথে যাবেন না। ডক্টর, ঠিক হয়ে যাবে তো আমার ওয়াইফ? সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না। তবে যতটুকু বুঝতে পারছি ওনার হাতে হয়তোবা সময় খুব কম, বলে সেলিম খান চলে গেলেন। চলবে। আইসিইউর দরজা খুলে ভেতরে ঢুকল তাওহিদ জামান, আফসিন, আরাব। মরিয়ম রহমানের পাশে গিয়ে বসল তাওহিদ জামান। পাশে আফসিন আর আরাব দাঁড়িয়ে। মরিয়ম রহমান এক হাত দিয়ে অক্সিজেন মাস্কটা খুলে বলতে শুরু করলেন, আমার বোধহয় হাতে বেশি সময় নেই। জানি না আল্লাহ কোনো পাপের শাস্তি দিচ্ছে আমায়। তোদের সবাইকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না আমার। তাওহিদ জামান বললেন, এসব বলছো কেন তুমি? একদম এসব বলবে না। কিছু ঠিক হবে না। আফসিন এগিয়ে এসে মরিয়ম রহমানের মুখে হাত দিয়ে বলল, একদম এসব বলবে না আম্মি। তাওহিদ জামান দরজার দিকে ইশারা করে বললেন, মরিয়ম দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। তাওহিদ জামানের কথায় সবাই দরজার দিকে তাকাল। ইনশাদ রহমান, ফাতেমা রহমান ঢুকল। তাওহিদ জামান উঠে দাঁড়ালেন। ইনশাদ রহমান এসে বসলেন। বোনের এই অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে ওনার। মরিয়ম রহমানের হাত দুটো ধীরে ধীরে হাতের মুঠো নিয়ে মাথা ঠেকালেন। ধরে আসা গলায় বলতে লাগলেন, আমায় ক্ষমা করে দিস বোন। তোদের থেকে এতদিন মুখ ফিরিয়েছিলাম কিন্তু আজ তোর এই অবস্থায় না এসে পারলাম না রে। তোদের সেদিন ও অপমান করেছিলাম, আফসিনকেও মেনে নেইনি। আমায় তোরা ক্ষমা করে দে। বলতে বলতে ওনার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সমৃদ্ধি আর পূর্বও এল। যাক, অবশেষে ভাইবোনের মানবিমানের অবসান ঘটল। ইনশাদ রহমানের হাত চেপে ধরে মরিয়ম রহমান ও কাঁদছেন। কাঁদতে কাঁদতেই বললেন, এভাবে বলো না ভাইজান। আমি জানতাম তুমি একদিন ঠিক আমায় কাছে টেনে নিবে। শুধু একটাই কষ্ট থেকে যাবে যে তোমাদের সবার সাথে একটু শান্তিতে বাঁচতে পারলাম না। আরাব মরিয়ম রহমানের আরেক পাশে বসে বলল, এমন বলছো কেন আম্মি? তুমি সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে দেশের বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করব। নিবিড় সব ব্যবস্থা করছে। সমৃদ্ধিও এগিয়ে এসে বলল, উনি একদম ঠিক বলেছেন ফুপিমনি, তুমি একদম সুস্থ হয়ে যাবে দেখো। কিছু হবে না তোমার। মরিয়ম রহমান সমৃদ্ধিকে কাছে ডাকলেন। সমৃদ্ধিও এসে ওনার পাশে বসল। আরাবের ফোনে কল আসায় আরাব উঠে বাইরে চলে গেল, সাথে তাওহিদ জামানও বেরিয়ে গেলেন। মরিয়ম রহমান সমৃদ্ধির হাতটা ধরে বললেন, ভেবেছিলাম তোমার আর আরাবের বিয়েটা দেখে যেতে পারব। কিন্তু তারপর ইনশাদ রহমানের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, সমৃদ্ধি আরাবকে খুব ভালোবাসে। ওদের বিয়ে দিব বলে কথা দিয়ে রেখেছিলাম, তুমি আরাব সমৃদ্ধিকে মেনে নিবে তো? ইনশাদ রহমান বললেন, তোর কিছু হবে না দেখিস, তুই সুস্থ হয়ে যাবি। তারপর সব কিছুই হবে। আমার মেয়ে যেখানে ভালো থাকবে সেখানেই রাজি আমি। এর মধ্যেই হন্তদন্ত হয়ে আরাব রুমে ঢুকল। মরিয়ম রহমানের দিকে তাকিয়ে বলল, তোমার দেশের বাইরে ট্রিটমেন্টের সব ব্যবস্থা হয়ে গেছে আম্মি। তুমি একদম চিন্তা করো না, দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে। পূর্ব বলল, কোথায় ব্যবস্থা করেছ আরাব? ব্যাঙ্গালোর হসপিটাল। আধ ঘণ্টা পরেই আম্মিকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হবে। নিবিড় এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখেছে। আমি, বাবা আর নিবিড় যাচ্ছি। আফসিন বলে উঠল, আমি যাব আম্মির সাথে। আরাব আফসিনের সামনে এসে দাঁড়াল। বলল, এয়ার অ্যাম্বুলেন্সে পেশেন্টের সাথে 2-3 জন যেতে পারে, তাই আমরাই যাচ্ছি। আফসিন পূর্বের দিকে তাকিয়ে বলল, পূর্ব, আমরাও যাব প্লিজ। আমি এখানে কিছুতেই আম্মিকে ছাড়া থাকতে পারব না। তুমি আমাদের জন্য ইমার্জেন্সি ফ্লাইটের ব্যবস্থা করো প্লিজ। পূর্ব আফসিনের মনের অবস্থাটা বুঝতে পারছে। মায়ের এমন অবস্থায় কারি বা মন টিকবে এখানে? পূর্ব আফসিনকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে বলল, কালকের মধ্যেই ব্যবস্থা করছি। ফাতেমা রহমান মরিয়ম রহমানের পাশে বসে কথা বলছেন। তার মধ্যেই ডক্টর সেলিম খান এসে বললেন,
আপনারা এতজন পেশেন্টকে ঘিরে আছেন কেন? ওনাকে একটু স্পেস দিন। আফসিন আর আরাব ছাড়া সবাই বেরিয়ে গেল। সেলিম খান চেক আপ করে বললেন, মিস্টার আরাব, ওনার এখন পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। ট্রাভেল টাইমে ওনার প্রবলেম হতে পারে, তাই ওনাকে স্লিপিং পিল দিতে হবে। ওকে ডক্টর, যেটা আম্মির জন্য ভালো হবে আপনি সেটাই করুন। একজন নার্স মরিয়ম রহমানকে স্লিপিং পিল দিয়ে বেরিয়ে গেল। আরাব, আফসিন দুজনে ওনার দুই পাশে বসলেন। মরিয়ম রহমান আরাবের হাত ধরে বলল, আরাব। জিবি, আম্মি বলো। আমার একটা কথা রাখবি, যদি নাও বেঁচে ফিরতে পারি, তবুও বল আমার এই কথাটা রাখবি তুই? আরাব বলল, তোমার একটা কেন, তোমার সব কথাই আমি রাখব আম্মি, শুধু তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপর তোমার সব কথা শুনব। আমার কথাটা শোন আরাব। কোনো কথা না আম্মি, তুমি ভীষণ সিক। আগে তুমি পুরোপুরি সুস্থ হয়ে নাও, আই প্রমিস, তোমার সব কথা আমি শুনব। আফসিনও বলল, তোমার এখন সুস্থ হওয়াটা দরকার আম্মি। তোমাকে তো আমাদের জন্য হলেও সুস্থ হয়ে ফিরতে হবে, তাই না? মরিয়ম রহমান মাথা নেড়ে হুম বললেন। সবাইকে ছেড়ে যাবার ভয়ে বারবার চোখে জল চলে আসছে। ডক্টর তো বলেছেন ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল। এই অবস্থা থেকে খুব কম রোগী বেঁচে ফিরতে পারে। মিনিট দশেকের মধ্যেই মরিয়ম রহমান ঘুমিয়ে পড়লেন। হাইডোজের মেডিসিন, তাই দ্রুত ঘুমিয়ে পড়েছেন, সঙ্গে শরীরের অবস্থাও আরও খারাপের দিকে অগ্রসর হচ্ছে। এখন যত দ্রুত সম্ভব ওনাকে নিয়ে যেতে হবে। নিবিড় এসে ডাকতেই আরাব, আফসিন বেরিয়ে এলো। হসপিটাল কর্তৃপক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থাসহ মরিয়ম রহমানকে নিয়ে তাওহিদ জামান আর নিবিড় বেরিয়ে পড়লেন। রিসিপশনের সব ফর্মালিটিস শেষ করে বেরিয়ে যাওয়ার সময় মেয়েলি কণ্ঠে নিজের নাম ধরে ডাক শোনায় ফিরে তাকাল আরাব। আরাব, শুনুন। আরাব ফিরে তাকাতেই সমৃদ্ধি আরেকটু এগিয়ে গিয়ে বলল, ফুপিম্মিকে নিয়ে সাবধানে যাবেন। ওখানের সব খবর জানাবেন প্লিজ। হুম, আম্মির জন্য দোয়া করো, বলে আরাব দ্রুত পায়ে বেরিয়ে গেল। সমৃদ্ধির ভীষণ খারাপ লাগছে। ওর ইচ্ছে করছে ওদের সঙ্গে যেতে, কিন্তু এখন তো সেটা কিছুতেই সম্ভব না। ইমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্স ৩ ঘণ্টার মধ্যেই ব্যাঙ্গালোর এসে পৌঁছায় আরাভরা। হসপিটালে পৌঁছেই মরিয়ম রহমানকে আইসিইউতে নেওয়া হয়। মরিয়ম রহমানের নাকমুখ দিয়ে ব্লাড চলে আসছে আবারও। এখানকার ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর মিসেস স্মিথা ক্যারলকে মরিয়ম রহমানকে চেক আপ করে জানান যে ওনার কন্ডিশন খুব খারাপ হয়ে যাচ্ছে। খুব দ্রুত ওনাকে স্টেম সেল ট্রান্সপ্লান্ট করাতে হবে। স্টেম সেল ইনফিউশন করানোর পর হয়তো উনি একেবারে সুস্থ হলেও হতে পারে, তবে এর থেকে বেশি কিছু ওনারা বলতে পারছেন না। আরাব আর তাওহিদ জামান সঙ্গে সঙ্গে সমস্ত কিছুর ব্যবস্থা করতে বলেন। ওনারা ওনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন বলে আশ্বাস জানান। আধ ঘণ্টার মধ্যেই সমস্ত রকম ব্যবস্থা শেষে মরিয়ম রহমানকে নিয়ে যাওয়া হয় স্টেম সেল ট্রান্সপ্লান্ট ইউনিটে। এই পুরো ট্রিটমেন্ট প্রক্রিয়াটা শেষ করতে ৪ থেকে ৫ দিন সময় লাগবে। তারপর ওনার শরীরের অবস্থা বোঝা যাবে। তাওহিদ জামান আর নিবিড় ডক্টর স্মিথার সঙ্গে ওনার কেবিনে কথা বলছেন। হসপিটালের করিডোরে এক পাশে বসে আছে আরাব। পরনে সাদা শার্ট, এলোমেলো চুল, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। আরাবের জীবনে এমন কঠিন পরিস্থিতি এর আগে আসেনি। বারবার মাকে হারানোর ভয় আরাবকে ঘিরে ধরছে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও পারছে না। জীবনে সবচেয়ে বেশি আরাব তার আম্মিকে ভালোবাসে। আম্মি, বাবা, বোন তার জীবনে সবকিছুর ঊর্ধ্বে। হঠাৎ ফোন বেজে ওঠায় পকেট থেকে ফোন হাতে নিয়ে দেখে আফসিন কল দিয়েছে। দ্রুত কল রিসিভ করতেই ওপাশ থেকে আফসিনের অস্থির কণ্ঠ শোনা গেল। আম্মি, ঠিক আছে তো আরাব? ওখানের ডক্টররা কি বললেন? স্টেম সেল ট্রান্সপ্লান্ট করাতে হবে। ৪-৫ দিন সময় লাগবে। এই সময়টা ডক্টরদের অবজারভেশনেই থাকবে। স্টেম সেল ইনফিউশন করানোর পর বোঝা যাবে আম্মির শরীরের কন্ডিশন। তার আগে ডক্টররাও কিছু বলতে পারছেন না। ওহ আফসিন, কাল তোর আসতে হবে না। আমি তোকে সব জানাব। তোর কোনো কথা শুনব না আমি। এখানে আর থাকতে পারছি না। কালকে রাতের ফ্লাইট ঠিক করেছি, কালই চলে আসব। এখানে থেকে টেনশন করতে পারব না। বলেই ফোন রেখে আফসিন নিজে নিজেই বলতে লাগল। মনে করে কি নিজেকে? আম্মি ওর একার, আমার কেউ না, কত বড় সাহস বলে কি আমি যেন না যাই? পূর্ব রুমে ঢুকতে ঢুকতে বলল। কার উপর রাগ ঝাড়ছ? পূর্বের প্রশ্নে আফসিনের মেজাজ আরও গরম হয়ে গেল। তেতে গিয়ে বলে উঠল, তোমার মাথার উপর। সহজ কথা বুঝো না, কাকে বলবে সব?
অসহ্য। কি করেছে আরাব? ও তোমাকে নিয়ে ট্রিটমেন্ট করতেই গেল। একদম চুপ করো। আরাবের কোনো কথা শুনতে চাই না আমি। আচ্ছা, মায়ের কি খবর? আম্মিকে স্টেম সেল ট্রান্সপ্লান্ট করতে নিয়ে গেছে। 3-4 দিন লাগবে। এর আগে ওনারা কিছু বলতে পারছে না। পূর্ব, আমার আম্মির জন্য খুব টেনশন হচ্ছে। যতক্ষণ না ওখানে গিয়ে পৌঁছাতে পারছি, আম্মির কাছাকাছি থাকতে পারছি, ততক্ষণ আমার মন কিছুতেই শান্ত হচ্ছে না। পূর্ব আফসিনকে বুকে জড়িয়ে ধরে বলল, আমরা তো কালকেই যাচ্ছি। টেনশন করো না, দেখবে মা একদম সুস্থ হয়ে যাবে। পরের দিন রাত 1-1টায় আফসিন আর পূর্ব ব্যাঙ্গালোর এসে পৌঁছায়। এখানে আসার পর আফসিন কিছুটা হলেও শান্ত হয়। গতকাল আরাভরা চলে যাওয়ার পর থেকেই ভীষণ অস্থির হয়ে উঠে আফসিন। এখন এখানে আসার পর থেকে পুরোটা সময় আফসিন স্টেম সেল ট্রান্সপ্লান্ট ইউনিটের সামনেই বসা ছিল। তাওহিদ জামান, পূর্ব, আরাব সবাই ওকে হোটেলে রেস্ট নেয়ার কথা বলেছিল, কিন্তু আফসিন হসপিটাল থেকে যায়নি। আজ 5 দিন হয়ে গেল। এই 5 দিনে সমৃদ্ধিরা অনেকবার ফোন দিয়ে খবর নিয়েছে। স্টেম সেল ট্রান্সপ্লান্টের ট্রিটমেন্টের শেষ দিন আজ। ডক্টর মিসেস স্মিথা ক্যারল স্টেম সেল ট্রান্সপ্লান্ট ইউনিট থেকে বেরিয়ে এলেন। ওনার চেহারার ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে না কোনো কিছুই। আরাব উঠে দাঁড়াল। ডক্টর মিসেস স্মিথা ক্যারল এসে যা বললেন, তাতে আরাব ঠিক কী রিঅ্যাকশন দিবে বুঝে উঠতে পারছে না। চলবে।